গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। আজ থাকছে এর পঞ্চম পর্ব। অবন্তী দাদাজানকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে। আজ রান্না হয়েছে পাখির মাংস। খালেদ মোশাররফ চাচু 6টা ঘুঘু পাখি দিয়ে গেছেন। 6টাই রান্না হয়েছে। সরফরাজ খান আনন্দ নিয়ে খাচ্ছেন। অবন্তী খাচ্ছে ডিম ভাজা দিয়ে। সরফরাজ খান বললেন, পাখি খাচ্ছিস না? অবন্তী বলল, আমি পাখি খাই না, বিশেষ করে ঘুঘু খাওয়া তো অসম্ভব। হেমন্তের ওই গানটা মনে করো, ছায়া ঢাকা ঘুঘু ঢাকা গ্রামখানি ওই। অবন্তীকে থামিয়ে সরফরাজ বিরক্ত গলায় বললেন, মোড়ো ঘাস এইসব তো খাস। ওরা পাখি না? ওরা সুন্দর না? না, মোড়ো কু কু করে ডাকে আর হাঁস প্যাক প্যাক করে। অসহ্য। এই দুই পাখি আবার মানুষের বিষ্ঠা খায়। সরফরাজ বিরক্ত গলায় বললেন, তোর সঙ্গে আর্গুমেন্টে যাওয়া আর একটা কাতল মাছের সঙ্গে আর্গুমেন্টে যাওয়া একই। আমরা দুইজন দুই জগতের বাসিন্দা। অবন্তী বলল, ঠিকই বলেছ। ভেরি রাইট। তুমি স্থলচর, আমি জলচর। এখন বলো, জলচর প্রাণীর কাছে জনৈক স্থলচর প্রাণীর চিঠিটা কি নষ্ট করে ফেলেছ? তার মানে? অবন্তীর খাওয়া শেষ হয়েছে। সে হাত ধুতে ধুতে বলল, দুপুরে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কাগজ পোড়ার গন্ধ পেলাম। তোমার ঘরের দরজা কখনো বন্ধ থাকে না। মাঝে মাঝে দরজা বন্ধ করে তুমি নিষিদ্ধ কিছু কাজ করো বলে আমার ধারণা। সরফরাজ খান বললেন, কাগজ পোড়ার গন্ধ থেকে তুই বুঝে ফেললি আমি তোর চিঠি পোড়াচ্ছি? হ্যাঁ, কারণ আমি জলচর প্রাণী হলেও আমার বুদ্ধি স্থলচরদের চেয়েও বেশি। ভালো কথা। দাদাজান, আমি দুদিনের জন্য এক জায়গায় বেড়াতে যাব। কোথায় যাব জিজ্ঞেস করবে না, কারণ আমি বলবো না। একা যাবি? একা যাব না, সঙ্গে চরণদার আছে। চরণদার লাগবে কেন? আমি তোকে নিয়ে যাব। তোকে আমি চরণদারের সঙ্গে ছাড়ব না। আমি তোমাকে নেব না। প্রয়োজনে একা যাব, কিন্তু তোমাকে নেব না। চরণদারটা কে? আমাদের মাস্টার? হতে পারে, সম্ভাবনা আছে। উনি যদি আমার সঙ্গে না যান তাহলে একাই যাব। তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর চিকিৎসা দরকার। অবন্তী বলল, ঠিক বলেছ। যেদিন মাথা পুরোপুরি খারাপ হবে সেদিন ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ব। ঠিক কোন জায়গাটায় লাফিয়ে পড়ব তাও ঠিক করে রেখেছি। একদিন তোমাকে দেখাবো। সরফরাজ খান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। অবন্তী বলল, পান দিব? পান খাবে? বেশি করে জর্দা দিয়ে পান খেলে আরাম করে ঘুমোতে যাও। তোমার ঘুম দরকার। সরফরাজ খান অনেক ঝামেলা করে অবন্তীর মার চিঠি খাম থেকে বের করলেন। স্টিম দিয়ে গাম নরম করা, ব্লেড দিয়ে খামের মোড়ক খোলা, নানান ঝামেলা। অবন্তী যেন কিছুতেই টের না পায় যে খাম খোলা হয়েছিল। অবন্তীর মার চিঠি। হ্যালো প্রিটি, তোমার শিক্ষকের স্কেচের হাত খুব ভালো শুনে আনন্দিত হয়েছি। তবে তাকে দিয়ে নগ্ন পোর্ট্রেট করানোর কিছু নাই। সে পিকাসো না, মনেট না, সাধারণ গৃহশিক্ষক। তার সামনে কেন নিজেকে প্রকাশ করবে? তাকে বিয়ে করলে ভিন্ন কথা। তখন সারাক্ষণ তার সামনে ঘুরবে, তখন দেখবে ছবি আঁকা দূরে থাক, তোমার স্বামী ফিরেও তাকাচ্ছে না। মনে রেখো, চোখে যা দেখা যায় তা দ্রুত তার রহস্য হারায়। চোখে যা দেখা যায় না, যেমন মন, অনেক দিন রহস্য ধরে রাখে। তোমার দাদাজানের বিষয়ে আমি এই মুহূর্তে একটি কঠিন সাবধানবাণী উচ্চারণ করছি। এই সাবধানবাণী নিয়ে হেলাফেলা করবে না। তোমার দাদাজানের মতো স্টারভেট বৃদ্ধরা রূপবতী নাতনিদের প্রতি তীব্র লালসা পোষণ করে। তারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। তুমি শুনলে নিশ্চয়ই চমকে উঠবে, আমি এই জাতীয় ঘটনার ভুক্তভোগী। আমার পুরো জীবন যে এলোমেলো হয়ে আছে, অতীতের ভয়ঙ্কর ঘটনা তার একটা কারণ। আমি চাই না আমার মেয়ের জীবন এলোমেলো হোক। ইতি ইসাবেলা। পুনশ, তোমার গৃহশিক্ষকের আঁকা যে পোর্ট্রেট তুমি অভিভূত তা আমাকে পাঠাও। ইসাবেলার চিঠি হাতে অনেক রাত পর্যন্ত সরফরাজ বসে রইলেন। তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করতে লাগলো। কিছুক্ষণ পরপর শরীর কেঁপে উঠতে লাগলো। বিছানায় শুতে গেলেন শেষ রাতের দিকে। আধো ঘুম আধো জাগরণে মনে হলো বাড়ি ভর্তি বিড়াল মিউ মিউ শব্দ করে অস্থির করে তুলছে। হাফেজ জাহাঙ্গীর ফজরের নামাজ শেষ করে দিঘির ঘাটে বসে আছেন। তার হাতের নীল রঙের ঘুঁটির তসবি। তিনি এক মনে তসবি টানছেন। তার বসার জন্য উলের আসন দেওয়া হয়েছে। তিনি যেখানে বসেছেন তার এক ধাপ নিচে আগরদানে আগরবাতি জ্বলছে।
হাফেজ জাহাঙ্গীর আগরবাতির গন্ধ কখনো পছন্দ করেন না, তার নাক জ্বালা করে। তারপরেও তাকে বাস করতে হয় আগরবাতি চারপাশে নিয়ে। আজ ভালো কুয়াশা হয়েছে, কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না। ভাদ্র মাসের ভোরে আবহাওয়া এমনিতেই কিছুটা শীতল থাকে, কুয়াশার কারণে আজ অন্য দিনের চেয়েও আবহাওয়া শীতল। হাফেজ জাহাঙ্গীরের শীত লাগছে, গায়ে একটা সুজনি দিতে পারলে হতো। সমস্যা হচ্ছে সুজনি আনার কথাটা কাউকে বলতে ইচ্ছে করছে না। হাফেজ জাহাঙ্গীরের সার্বক্ষণিক সঙ্গী নুরু তার পাশেই আছে, মাথা নিচু করে খিলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। তাকে বললেই সে আগরদান নিয়ে যাবে, সুজনি এনে গায়ে জড়িয়ে দেবে, এক বাটি খেজুর গুড়ের চা এনে সামনে রাখবে। হাফেজ জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেললেন। এই মুহূর্তে তার কাউকে কিছু বলতে ইচ্ছা করছে না। নুরু বলল, ছোট হুজুর, খবর পাইছেন আজ পুষ্কুনির জাল ফেলব? জাহাঙ্গীর হাঁ সূচক মাথা নাড়লেন। আজ দিঘিতে জাল ফেলা হবে, এই খবর তিনি পেয়েছেন। মাছ ধরা দেখার জন্যই তিনি ফজরের ওয়াক্ত থেকে দিঘির ঘাটে বসে আছেন। নুরু উৎসাহের সঙ্গে বলল, আমার মন বলতেছে আজ গুতুম ধরা পড়ব। জাহাঙ্গীর বললেন, সবই আল্লাহর হুকুম, ওনার হুকুম হইলে ধরা পড়ব, ওনার হুকুম বিনা কিছু হবে না। গুতুম হলো এই দিঘির সবচেয়ে বড় মাছের আদরের নাম। এই মাছের সারা শব্দ অনেকবার পাওয়া গেছে, এখনও কেউ তাকে দেখেনি। সবার ধারণা গুতুম গজার মাছ, একমাত্র গজার মাছই দৈত্যাকৃতির হয়। নুরু বলল, চা খাবেন? চা এনে দিব? জাহাঙ্গীর বললেন, না, বলেই খুব অবাক হলেন। তার চা খেতে ইচ্ছা করছে, অথচ তিনি বলছেন না। এর মানে কি? নুরু বলল, উরস বিষয়ে আপনার হুকুম কি জানলে সেই মতো ব্যবস্থা নিতাম। জাহাঙ্গীর হাতের তসবি নামিয়ে রেখে বললেন, কোনো হুকুম নাই। বড়খানা কয়বার হবে? একবারই হবে, আসরের নামাজের পরে বড়খানা। গরু কয়টা জবে হবে? উরস উপলক্ষে যে কয়টা এসেছে সবই জবে হবে। 14টা গরু এখন পর্যন্ত আছে, আরও আসবে ইনশাল্লাহ। সব একদিনে জব করলে বিরাট বিপদ হবে। কি বিপদ? একসঙ্গে এত রান্না করা যাবে না। জাহাঙ্গীর বললেন, উরস নিয়ে তোমার সঙ্গে আলাপের কিছু নাই। আল্লাহ পাক এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠান। তোমাকে ফুড ফরমাসের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, বুঝেছ? জি। ফজরের নামাজে তোমাকে সামিল হতে দেখি নাই, এর কারণ কি? ঘুম ভাঙতে দেরি হয়েছিল, কাজা পড়েছি। জাহাঙ্গীর বললেন, গতরাতে এশার নামাজেও তুমি সামিল হও নাই। কে কি করে বা করে না তা আমি জানি। এখন আমার সামনে থেকে বিদায় হও। আজ সারাদিন যেন তোমার চেহারা না দেখি। নুরু মুখ শুকনা করে উঠে গেল। জাল ফেলা হলো সকাল 9টায়। হুলস্থুল ব্যাপার, সবাই এসে দিঘির ঘাটে ভিড় করেছে। জাহাঙ্গীর দেখলেন নিষেধ অমান্য করে নুরু ঘাটে এসেছে। প্রতি 3 মাসে একবার জাল বাওয়া হয়। জাল বাওয়ার দৃশ্য সে কারণেই আনন্দময়। বাড়তি আকর্ষণ গুতুম। গত 1 বছর ধরে গুতুম ধরা পড়বে এমন অপেক্ষা। জাল টানা শেষ হলো 12টার দিকে। জাল এখনও পানির নিচে। প্রধান জেলে এসে হাফেজ জাহাঙ্গীরকে ফিসফিস করে বলল, গুতুম আটক হয়েছে। হাফেজ জাহাঙ্গীর বললেন, গুতুম ধরা পড়েছে, এ তো ভালো সংবাদ। কানাকানি করছো কেন? মাছ তোলো, দেখি কী সমাচার। মাছ ধরার সময় মহিলা মাদ্রাসার কেউ বা জেনানা মহলের কেউ থাকে না। আজ সবাই ছুটে এসেছে। কঠিন পর্দার কথা মনে হয় সাময়িকভাবে ভুলে গেছে। কিছু কিছু অনিয়ম উপেক্ষা করতে হয়। হাফেজ জাহাঙ্গীর তাই করছেন। গুতুমকে ডাঙায় তোলা হয়েছে। বিস্ময়কর এক দৃশ্য। দানবাকৃতির এক কাতল মাছ। কাতল মাছের মাথা শরীরের তুলনায় বড় হয়, এর মাথা ছোট। ঘাড়ের কাছের খানিকটা অংশ সোনালি। হাফেজ জাহাঙ্গীর পরপর 3 বার বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে এমন চমৎকার নিয়ামত পাঠানোর জন্য 2 রাকাত নফল নামাজ পাঠ করা হলো। হাফেজ জাহাঙ্গীরের নির্দেশে মাছ ওজন করে হুজুরাখানার গেটে 2 ঘন্টার জন্য রাখা হলো। অনেকেই এই মাছ দেখতে চাইবে, তারা দেখবে। মাছের ওজন মাপা হয়েছে 1 মণ 3 সের। এই মাছ বিষয়ে সাপ্তাহিক ময়মনসিংহ বার্তায় ছবিসহ খবর প্রকাশিত হয়। খতিবনগর হুজুরাখানায় অদ্ভুত কাতল, বিশেষ সংবাদদাতা প্রেরিত। খতিবনগর হুজুরখানায় 1 মণ 3 সের ওজনের এক দৈত্যাকৃতি কাতল মাছ ধরা পড়েছে। এমন বৃহৎ কাতল স্বর্ণাতীতকালে কেউ দেখেছে এমন নজির নাই। খতিবনগরের 80 বয়স বর্ষীয়ান বৃদ্ধ হেকমত আলী বলেন, তার কৈশোরে তিনি হাওড় থেকে ধৃত এমন কাতল দেখেছেন। হুজুরাখানায় ধৃত কাতলের মতো সেই কাতলেরও নাকি গলা ছিল হরিদ্রা বর্ণের
এবং মাথা ছিল শরীরের তুলনায় অপুষ্ট। হুজুরাখানায় বর্তমানে গদিসীন পীর হাফিজ জাহাঙ্গীর খতিবি এই মাছ হুজুরাখানার ভক্তদের খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। হুজুরাখানা সূত্রে জানা যায়, ভৈরবের বিখ্যাত মোনা বাবুর্চির উপর এই মাছ রান্ধনের দায়িত্ব পড়েছে। অদ্য বৃহস্পতিবার নৈশভোজে হুজুরাখানার তরফ থেকে ভক্তদের জন্য মাছ ভাত এবং মাসকলাইয়ের ডালের আয়োজন করা হয়েছে। ঈশান নামাজের পর রাতের খানা। হাফেজ জাহাঙ্গীর ফরজ নামাজ শেষ করে সুন্নত নামাজে যাবেন। এমন সময় তার কাছে খবর গেল, ঢাকা থেকে তার স্ত্রী মাইমুনা এসেছেন। তিনি একা, তার সঙ্গে কেউ নেই। হাফেজ জাহাঙ্গীর বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি অনেক কষ্টে সুন্নত নামাজ শেষ করলেন। তার ছুটে যেতে ইচ্ছা করছে। ইচ্ছা করলেই তো সম্ভব না। আল্লাহ পাক মাইমুনাকে উপস্থিত করেছেন। তার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, শুকরানার নামাজ পড়তে হবে। কোনো কিছুতেই তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ পাক মানব সমাজের তাড়াহুড়া পছন্দ করেন না বলেই পবিত্র কোরআন শরীফে বিরক্ত হয়ে বলেছেন, হে মানব সমাজ, তোমাদের বড়ই তাড়াহুড়া। অবন্তীর কাছে মনে হচ্ছে পৃথিবীতে এমন কিছু জায়গা অবশ্যই আছে যা কখনো বদলাবে না। খতিবনগর হুজুরাখানা তার একটি। সব আগের মতো, এমনকি গন্ধও আগের মতো। মনে হচ্ছে কারো বয়সও বাড়েনি। সালমা তাকে দেখে কিছুক্ষণ কান্নাকাটি করে অবন্তীর গোসল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হুজুরাখানার নিয়ম হলো, বাইরে থেকে আসা কোনো মহিলা হুজুরাখানার জেনা মহলে ঢোকার আগে স্নান করবে। পাক পবিত্র হয়ে আল্লাহ পাকের ৯৯ নাম জপ করে জেনানা মহলে ঢুকবে। এতে মহিলাদের সঙ্গে আসা দুষ্ট জিন জেনানা মহলে ঢুকতে পারবে না। অতি অল্প সময়ে সালমা হুজুরাখানার যাবতীয় খবর দিয়ে ফেলল। তার গল্পের বড় অংশ জুড়েই রইল দৈত্যাকৃতির কাতল মাছ। সালমা বলল, মাছ মনে হয় না স্বাদ হবে, বেশি বড় মাছ স্বাদ হয় না, তাছাড়া মানুষের নজর লাগে। অবন্তী বলল, মাছ স্বাদ হোক বা না হোক, আমি মাছ খাবো না, আমি মাছ খাই না, গন্ধ লাগে। সালমা বলল, ছোট হুজুর হাফেজ জাহাঙ্গীরও আপনার মতো মাছ খান না। উনি মাছ খান না অন্য কারণে। কী কারণে? আমাদের নবীজি মাছ খেতেন না, এই জন্য হাফেজ সাহেবও মাছ খান না। তবে আজ মনে হয় খাবেন। বড় মাছ এই জন্য খাবেন? উনি সবাইরে মাছ খাওয়ার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিলে মেহমানদের সঙ্গে খানা খেতে বসতে হয়। জুলেখা বিবি অবন্তীকে ডেকে পাঠিয়েছেন। তিনিও আগের মতোই আছেন। একটা টকটকে লাল রঙের শাড়িতে তাকে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে। তার ৩ জন দাসীর একজন পায়ের আঙুল টানছে। জুলেখা বিবি বললেন, চেহারা দেখাতে আসছো না জন্মের মতো আসছো? অবন্তী বলল, চেহারা দেখানোর জন্য এসেছি। চেহারা দেখলাম, এখন বিদায় হও। আচ্ছা, চলে যাব। জুলেখা বিবি হঠাৎ গা থেকে শাড়ি ফেলে নগ্ন হয়ে গেলেন। দাসী দুজন শাড়ি দিয়ে গা ঢাকার জন্য ব্যস্ত হয়ে গেলেন। জুলেখা বিবি বললেন, গরমে শৈল পুইরা যাইতেছে, শাড়ি শরীরে দিবা না। আর যে মেয়ে নিজের স্বামী ছাইরা অন্যত্র বাস করে সে পশুর সমান। পশুর সামনে কোনো লজ্জা নাই। এখন বুঝেছ? মেহমানরা সবাই দস্তরখান বিছিয়ে বসেছেন। কিছুক্ষণের মধ্যেই খানা দেওয়া হবে। হাফেজ জাহাঙ্গীরের জন্য অপেক্ষা। তিনি হুজুরাখানায় একা বসে আছেন। বিশেষ কোনো নামাজে বসেছেন। বিশেষ নামাজের সময় বাতি নেভানো থাকে এবং তিনি একা থাকেন। আজ হুজুরাখানার বাতি নেভানো। তিনি ছাড়া আর কেউ হুজুরাখানায় উপস্থিত নেই। অতিথিরা যখন খাবারের জন্য অস্থির, তখন হাফেজ জাহাঙ্গীর দর্শন দিলেন। অতিথিদের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললেন, আমি বিশেষ শর্মিন্দা। যে মাছ খাওয়ার জন্য আমি আপনাদের দাওয়াত দিয়েছি, সেই মাছ খাওয়াতে পারছি না। কারণ কিছুক্ষণ আগে আমি বাতেনি খবর পেয়েছি যে মাছ রান্নার সময় মাছে বিষ দেওয়া হয়েছে। ভৈরবের মনা বাবুর্চি এই কাজ করেছে। সে পলাতক আছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি মাছের সব সালুন গর্ত করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছি। আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন, আর 1 ঘন্টা যদি অপেক্ষা করেন তাহলে খাসি জব করে খাসির ছালুন দিয়ে আপনাদের খানা দিব। এখন আপনাদের বিবেচনা। অতিথিরা কেউ কোনো শব্দ করলেন না। হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে অবন্তীর দেখা হলো অনেক রাতে, অতিথিরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার পর। অতিথিরা খাসির ছালুনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাছের অভাবে তাদের তেমন কষ্ট হলো না, কারণ খাসির ছালুন অসাধারণ স্বাদ হয়েছিল। হাফেজ জাহাঙ্গীর বললেন, তোমাকে দেখে অবাক হয়েছি। তুমি একা চলে এসেছ? অবন্তী বলল, আমি একা তো আসি নাই, আমার সঙ্গে 2 জন চরণদার ছিল।
জাহাঙ্গীর অবাক হয়ে বললেন, বলো কি, তারা পুরুষ? অবন্তী হাই তুলতে তুলতে বলল, তারা পুরুষও না, রমণীও না, তারা দুজন ফেরেশতা, সব মানুষের কাঁধে বসে থাকে। ও আচ্ছা, বুঝেছি। কেরামন কাতিবিন। তোমার সাহস দেখে চমকায়েছি। হুজুরাখানার দিকে তোমার টান দেখেও ভালো লেগেছে। অবন্তী বলল, হুজুরাখানার প্রতি বা আপনার প্রতি আমার কোনো টান নাই। আমার এখানে চলে আসার একটাই কারণ, দাদাজানকে শিক্ষা দেওয়া। তিনি সারাক্ষণ আমার উপরে নজরদারি করেন, এটা আমার ভালো লাগে না। আমার জন্য আমিই যথেষ্ট, এটা ওনাকে বোঝাতে চাই। এখন কি আপনার কাছে পরিষ্কার হয়েছে আমি কেন খতিবনগরে এসেছি? পরিষ্কার হয়েছে। আপনি আবার স্বামীর অধিকার ফলানোর জন্য নিশিরাতে আমার ঘরে উপস্থিত হবেন না। আমি আপনাকে স্বামী স্বীকার করি না। জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমি উপস্থিত হব না। অবন্তী বলল, তবে আমি আপনার সঙ্গে খানা খাব। আপনার সঙ্গে খানা খেতে আমার অসুবিধা নাই। মাছ আমি পছন্দ করি না, তবে আজ কাতল মাছের সালুন দিয়ে ভাত খাব। জাহাঙ্গীর বললেন, মাছে বিষ মিশানো হয়েছে, এই খবর পাও নাই? অবন্তী বলল, পেয়েছি, এটা ভুয়া খবর। মাছে বিষ মিশানোর কথা আপনি বলেছেন যেন সবাই বুঝে আপনি বাতিনি খবর পান। খুবই অন্যায় কাজ করেছেন। আপনার অন্যায় আপনি দেখবেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু মাছের সালুন দিয়ে ভাত খেয়ে দেখাবো যে মাছে কেউ বিষ দেয় নাই। মাছের সালুন নষ্ট করে ফেলা হয়েছে, মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। অবন্তী বলল, তার আগেই আমি 2টা পেটি আনিয়ে রেখেছি, একটা আপনি খাবেন আর একটা আমি। সালমাকে খানা দিতে বলি, আমার ভুক লেগেছে, সারাদিন কিছু খাওয়া হয় নাই। হাফেজ জাহাঙ্গীর নিঃশব্দে রাতের খাওয়া খেলেন, কাতল মাছের বিশাল পেটির অর্ধেকটা শেষ করলেন। অবন্তী বলল, এত স্বাদের মাছ আমি কখনো খেয়েছি বলে মনে পড়ে না। দাদাজানকে এই মাছের এক টুকরা খাওয়াতে পারলে ভালো হতো, উনি মাছ খুব পছন্দ করেন। জাহাঙ্গীর বললেন, তোমার দাদাজানের রাতের খানা শেষ হয়েছে? তিনি খাসির সালুন দিয়ে তৃপ্তি করে খেয়েছেন। দাদাজান আমার খোঁজে চলে এসেছেন? হ্যাঁ, তাকে থাকার জন্য হুজুরাখানায় একটা ঘর দেয়া হয়েছে। নিজের বাড়িতে তার থাকার উপায় নেই, বাড়িঘর দখল হয়ে গেছে। কে দখল করেছে? শহর বন্দরের চেয়ে মফস্বলে দুষ্টু লোক বেশি, তাদেরই একজন, নাম ছানু ভাই। অবন্তী বলল, ছানু ভাই কি আপনার চেয়েও দুষ্ট? হাফেজ জাহাঙ্গীর জবাব দিলেন না, আহত চোখে অবন্তীর দিকে তাকিয়ে রইলেন। তার বারবার মনে হচ্ছিল তার সামনে কোনো মানবী বসে নেই, আয়তলোচনা বেহেস্তের হুর বসে আছে, যাকে কোনো পুরুষ বা জিন স্পর্শ করেনি। ছানু ভাই হাসিখুশি মধ্যবয়স্ক একজন মানুষ, বেটে গোলগাল চেহারা, মাথা ভর্তি কাঁচা পাকা বাবরি চুল, অমায়িক কথাবার্তা। ছানু ভাই সরফরাজ খানের সঙ্গে কোলাকুলি করে গাঢ় স্বরে বলল, ভাই সাহেব কেমন আছেন? বাড়িঘরের কথা মনে পড়ে না? আফসোস। সরফরাজ খান বললেন, বাড়িঘর তো সব আপনি দখল করে নিয়েছেন, মনে পড়লেই বা কি, না পড়লেই বা কি। ছানু ভাই ব্যথিত গলায় বললেন, আমি যদি দখল নিয়ে থাকি তাহলে 10 জনের মোকাবেলায় আমারে 100 বার জুতা পেটা করেন। বাড়িঘর খালি পড়েছিল, গরু ছাগলের আস্তানা হয়েছিল সেখানে, আমি মুজিব সেন্টার করেছি। মুজিব সেন্টারে বঙ্গবন্ধু এবং বাকশাল নিয়ে গবেষণা হবে, এতে আপনার পাপ কাটা যাবে। সরফরাজ খান অবাক হয়ে বললেন, আমার পাপ কাটা যাবে মানে? আমার কি পাপ? ছানু ভাই শান্ত গলায় বললেন, মুক্তিযুদ্ধের সময় আপনি শান্তি কমিটির সঙ্গে হাত মিলিয়েছিলেন, সেই পাপ। খতিবনগরের পীর সাহেব ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান, আপনি তার মুরিদ হয়েছিলেন। নিজ নাতনিকে এক পাকিস্তানি ক্যাপ্টেনের সঙ্গে বিবাহ দেওয়ার ব্যবস্থা করলেন। এই ইতিহাস তো কারো অজানা না। তারপরেও আপনাকে ছোট ভাই হিসেবে একটা পরামর্শ দেই, আপনি বঙ্গবন্ধুর কাছে আমার নামে নালিশ করেন। কিভাবে আপনি আপনার বিষয় সম্পত্তি সব দখল করেছি সেটা বলেন। বঙ্গবন্ধু যে হুকুম দেন তা মাথা পেতে নেব। আমার নাম বললেই উনি আমাকে চিনবেন। ওনার জন্য আজ সকালেই জিওল কই মাছ পাঠিয়েছি। সরফরাজ খান বললেন, বঙ্গবন্ধুর সঙ্গে আমার যোগাযোগের ব্যবস্থা আছে, আমি ওনাকে জানাবো। ছানু ভাই বলল, ভাই সাহেবকে একটা সত্য কথা বলি, ওনাকে জানালে কিছুই হবে না, ওনার কানে লাখ লাখ নালিশ, এত নালিশ শুনলে ওনার পুষবে না। ভাই সাহেব এখন বলেন, চা খাবেন নাকি কফি খাবেন? মুজিব সেন্টারে চা কফি দুইটারই ব্যবস্থা আছে। বেলা 2:40। ভাদ্র মাসের কঠিন ঝাঁঝালো রোদ উঠেছে, ফ্যানের বাতাসও গরম।
বঙ্গবন্ধু পাইপ হাতে তার প্রিয় আরামকেদারায় এসে শোয়ামাত্র মাথার উপরের ফ্যান বন্ধ হয়ে গেল। তিনি বিরক্ত মুখে ফ্যানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। ভেবেছিলেন কিছুক্ষণ বিশ্রাম করবেন। ক্লান্ত শরীর, মনও ক্লান্ত। যুদ্ধবিধ্বস্ত দেশের শত সমস্যা, সবই সমাধানের দায়িত্ব তার। এটা কি সম্ভব? তিনি আলাদিনের চেরাগ নিয়ে আসেননি। দেশের সব পত্রপত্রিকার ধারণা তার কাছে 4-5টা আলাদিনের চেরাগ আছে। চেরাগগুলো তিনি রিলিফের কম্বলের নিচে লুকিয়ে রেখেছেন। এই যে কারেন্ট চলে গেল, এই নিয়ে কোনো না কোনো পত্রিকায় লেখা হবে। মুজিবের লোকদের দুর্নীতিতে ইলেকট্রিসিটির বেহাল অবস্থা। তাকে সাহায্য করার কেউ নেই। সবাই আছে খাল কাটায়। নিতান্ত ঘনিষ্ঠজনরাও এখন খাল কাটতে শুরু করেছে। খাল কাটছে আর দাতাল কুমির ছেড়ে দিচ্ছে। সবচেয়ে বড় খাল কাটা ধরেছে আব্দুর রব। বলতে গেলে সে ছিল তার হাতের 5 আঙ্গুলের 1 আঙ্গুল। সেই আব্দুর রবের এত সাহস, পল্টনের মাঠে তার সমালোচনা করে বক্তৃতা দেয়। এই কাজ তো মওলানা ভাসানীও এখনও করেননি। আব্দুর রব পল্টনের বক্তৃতায় প্রমাণ করার চেষ্টা করে শেখ মুজিব ব্যর্থ রাষ্ট্রনায়ক। তিনি এখন পাঁচাটাদের প্রধান। তার সব মমতা এখন পাঁচাটাদের জন্য, দেশের মানুষের জন্য না। আরে বেটা, তুই সেদিনের ছেলে। হা করলে এখনও তোর মুখ দিয়ে দুধের গন্ধ বের হয়। তুই রাষ্ট্র পরিচালনার বুঝিস কি? গলা ফাটিয়ে বক্তৃতা দিতে পারা মানেই রাষ্ট্র পরিচালনা না। তুই মনে রাখিস, এক চোপার দিয়ে তোকে ঠিক করতে পারি। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তুই তো মশারও অধম। বঙ্গবন্ধু পাইপের টান দিলেন। পাইপ নিভে গেছে। পাইপ থেকে কোনো ধোঁয়া বের হলো না। নতুন করে পাইপ ধরবার ইচ্ছেও হচ্ছে না। কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারলে হতো। গরমে তাও সম্ভব না। তিনি মাথার উপরে ফ্যানের দিকে তাকাতেই ফ্যান ঘুরতে শুরু করলো। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই চোখের পাতা ভারী হয়ে গেল। হাত থেকে পাইপ মেঝেতে পড়ে গেল। ঠিক ঘুম না, গাঢ় তন্দ্রার মতো এসেছে। তন্দ্রার এই অংশ থাকে দুঃস্বপ্নে ভরা। তিনি ছটফট করছেন। চোখের সামনে এখন আজরাইলকে দেখছেন। আজরাইল দেখতে মানুষের মতো, তবে শরীর ভর্তি লাল লোম। সাইজেও ছোট, বামনদের মতো। মুখে 4 পাটি দাঁত। হাসলে ভিতরের পাটির দাঁত দেখা যায়। পাকিস্তানের জেলখানায় তিনি বন্দী। তার চোখের সামনে তার জন্য কবর খোঁড়া হচ্ছে। কবর খুঁড়ছে মিলিটারিরা। একজন জেনারেল নির্দেশ দিচ্ছেন, ডিপ ডিপ, জোয়াদা ডিপ। আজরাইলটা আছে জেনারেলের সঙ্গে। সে জেনারেলের প্রতিটা কথায় সায় দিচ্ছে। 4 পাটি দাঁত বের করে হাসছে। এর মধ্যে একজন আবার চিৎকার করছে, ভাত চাই, ভাত দাও, কাপড় চাই, কাপড় দাও। যে চিৎকার করছে তার গলা পরিচিত, ছাত্রনেতা আব্দুর রব। এ আবার পাকিস্তানে এসেছে কবে? পাকিস্তানিদের কাছে সে ভাত চাচ্ছে কেন? পাকিস্তানিরা তাকে ভাত দেবে? বঙ্গবন্ধুর তন্দ্রা কেটে গেল। তার বাড়ির উঠানে সত্যি সত্যি ভাত কাপড় চেয়ে স্লোগান দেওয়া হচ্ছে। নেতৃত্বে আছে আব্দুর রব। বঙ্গবন্ধু মেঝে থেকে পাইপ কুড়িয়ে নিয়ে পাইপ ধরালেন। তিনি মহাবিরক্ত। তার নিজের লোকজন কোথায়? বাড়ির ভিতর ভাত কাপড়ের মিছিল হতে দেয়া যায় না। ভাবমূর্তির ব্যাপার আছে। বিদেশি সাংবাদিকদের কেউ না কেউ আছেই। বসার ঘরে নিশ্চয়ই আছেন কূটনীতিকদের কেউ। 61 জেলায় গভর্নর নিয়োগ প্রায় চূড়ান্ত। এরা সারাক্ষণই তাকে ঘিরে আছে। সবার ধারণা চোখের আড়াল হলেই তারা বাদ পড়বে। গভর্নরদের বিপক্ষের লোকজনও আছে। তাদের চেষ্টা ভাঙচি দেওয়া। এর চেয়ে বড় সমস্যা দেন দরবারের লোকজন। বেশিরভাগই আসে মিলিটারি হাত থেকে আত্মীয়স্বজন ছাড় করানোর জন্য। দুষ্কৃতিকারীদের ধরার দায়িত্ব মিলিটারিদের হাতে দেওয়া মনে হয় ভুল হয়েছে। আসল দুষ্কৃতী ধরার নাম নেই। বেছে বেছে এরা ধরছে আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের। সর্বহারা কেউ তো মিলিটারি হাতে ধরা পড়ছে না। সিরাজ শিকদারকে কি মিলিটারি ধরেছে? ধরেছে পুলিশ। মিলিটারি নামেই মিলিটারি, কাজে লবডঙ্কা। যতই দিন যাচ্ছে মিলিটারির উপর বঙ্গবন্ধু ততই বিরক্ত হচ্ছেন। মিলিটারি হচ্ছে দানব বিশেষ। পাকিস্তানি মিলিটারি যেমন দানব, বাংলাদেশি মিলিটারিও তাই। সেন্ট মার্টিন আইল্যান্ড যদি কোনো কারণে স্বাধীন হয়, তাদের মিলিটারি হয়, তারাও হবে দানব। বঙ্গবন্ধু 25 বছরের জন্য ভারতের সঙ্গে দেশ রক্ষা চুক্তি করেছেন। এখন আর মিলিটারির প্রয়োজন নেই। ধীরে ধীরে মিলিটারিদের ক্ষমতা খর্ব করতে হবে। এমনভাবে করতে হবে যেন এরা বুঝতেও না পারে। এক ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবে তাদের বুটের নিচে মাটি নেই।
বুটের নিচে চোরাবালি। তারা ধীরে ধীরে চোরাবালিতে ডুবতে থাকবে। দানবকে মানব বানাবার এই একটাই উপায়। পাইপ হাতে বঙ্গবন্ধু উঠে দাঁড়ালেন। এখন এক এক করে দর্শনার্থী বিদায় করার পালা। সেদিন তিনি যাদের সঙ্গে দেখা করলেন এবং যে ব্যবস্থা নিলেন তালিকা দেয়া হলো। ১. নিবেদিত প্রাণ আওয়ামী লীগের মোজাম্মেলের আত্মীয়স্বজন। মোজাম্মেল ধরা পড়েছে মেজর নাসেরের হাতে। স্থান টঙ্গী। বঙ্গবন্ধু ঘরে ঢোকামাত্র মোজাম্মেলের বাবা ও 2 ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন। পা খুঁজে পেলেন না। পা মোজাম্মেলের আত্মীয়স্বজনদের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বলো? টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেল মিথ্যা মামলায় জড়িয়েছে। মেজর নাসের তাকে ধরেছে। নাসের বলেছে 3 লাখ টাকা দিলে ছেড়ে দেবে। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগাই দিয়েছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগ শুনলেই তারা বাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের বদ রাখব না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন ভয়ে অস্থির। টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে এসেছি। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না। কান্দার মতো কিছু ঘটে নাই। আমি এখনও বেঁচে আছি, মরে যাই নাই। ব্যবস্থা নিচ্ছি। তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। মেজর নাসেরকে টঙ্গী থেকে সরিয়ে দেওয়ার জরুরি নির্দেশ দেওয়া হলো। মূল ঘটনা। সূত্র বাংলাদেশ লিগেসি অব ব্লাড অ্যান্থনি। এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়ি আটক করে। গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে। মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। মেয়েটির রক্তাক্ত ডেড বডি 3 দিন পর টঙ্গী ব্রিজের নিচে পাওয়া যায়। মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ার পর মোজাম্মেল বলল, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে 3 লাখ টাকা দেব। বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না। স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাব। আপনি পড়বেন বিপদে। আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসের বললেন, এটা তুচ্ছ বিষয়? মোজাম্মেল জবাব দিল না, উদাস চোখে তাকালো। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। তোমার 3 লাখ টাকা তুমি তোমার গুহ্যদ্বারে ঢুকিয়ে রাখো। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল। 2. উজবেক তরুণী ডোরা রাসনা। এই অসম্ভব রূপবতী তরুণী রুবাব নামের এক বাদ্যযন্ত্র নিয়ে এসেছে। সে একজন গায়িকা ও গীতিকার। সে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান রচনা করেছে। গানটি শোনাতে চায়। বঙ্গবন্ধু আগ্রহ নিয়ে গান শুনলেন। গান শুনে তার চোখ অশ্রুসিক্ত হলো। তিনি রুমালে চোখ মুছলেন। ডোরা রাসনা বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে বেশ কিছু ছবি তুলল। বঙ্গবন্ধু ডোরা রাসনাকে উপহার হিসেবে রূপার একটি নৌকা দিলেন। উজবেক তরুণীর গানের কয়েকটি চরণ। তুমি বঙ্গের বন্ধু শুধু নও, পৃথিবীর সব নিপীড়িত জনতার বন্ধুও হও। হে বন্ধু, তোমার বিশাল হৃদয়ে আমাদের স্থান দাও, যাতে আমরা দুঃখ কষ্ট ভুলে মনের আনন্দে নৃত্যগীত করতে পারি। 3. ছানু ভাই। ছানুর বাড়ি ময়মনসিংহের সোহাগীতে। বঙ্গবন্ধুর সঙ্গে তার একবারই দেখা হয়েছিল। সে প্রায় 10 মিনিট বঙ্গবন্ধুর পা ধরে বসেছিল। বঙ্গবন্ধু অনেক চেষ্টা করেও ছানুর হাত থেকে পা উদ্ধার করতে পারেননি। ছানু ভাইয়ের আপন লোক আবু বক্কর 3 ঘন্টা হলো হলঘরে বসে আছে। একসময় বঙ্গবন্ধু তার দিকে তাকিয়ে বললেন, তুই কে? আমি আবু বকর। কুষ্টিয়ার আবু বকর? যে না, ময়মনসিংহের। তোর সঙ্গে আগে কি আমার দেখা হয়েছে? যে না। তয় আমার ওস্তাদের সঙ্গে আপনার দেখা হয়েছে। ওস্তাদের নাম ছানু ভাই। সোহাগীর ছানু? যে। কেরোসিনের 2 টিন নিয়ে বসে আছিস। কেরোসিনের টিনে আছে কি? কেরোসিন? আগুন দিয়ে পুড়িয়ে মারবি? টিনে করে আপনার জন্য কই মাছ এনেছি। সাইজ কি? 1 বিঘত সাইজ। সাইজ খারাপ না। 1 বিঘত কই মাছ অনেক দিন খাই না। ছানু চায় কি আমার কাছে? কিছু চায় না। সবাই কিছু না কিছু চায়। ছানু চায় না? যে না। সে করে কি এখন? আপনারা নিয়ে আছেন, মুজিব সেন্টার করেছেন। বঙ্গবন্ধু বেশ কিছুক্ষণ ঠাঠা করে হাসলেন। হাসি থামিয়ে বললেন, ছানু বিরাট ধরিবাজ। মতলব ছাড়া সে কিছু করে না। কই মাছেও তার মতলব আছে। যা, কই মাছ ভিতরে বাড়িতে দিয়ে আয়। সবগুলা যেন ভাজে।
আজ উপস্থিত যারা আছে সবাই এক পিস কই মাছ খাবে, শুধু তুই খাবি না। তুই কই মাছ খাওয়া দেখতে এসেছিস, তুই শুধু দেখবি। যে আচ্ছা। রিলিফের কম্বল কি পেয়েছিস? যে না। কোটি কোটি রিলিফের কম্বল এসেছে, আর তুই পাস নাই? আমার চারপাশে আছে চাইটা খাওয়ার দল। রিলিফের সব কম্বল এরাই চেটে খেয়ে ফেলেছে, তুই আর কি পাবি? যাই হোক, আমি বলে দিচ্ছি, দুটা ভালো কম্বল যেন পাস। 4. 17 জন সম্ভাব্য জেলা গভর্নর। এরা সবাই ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে চান। এরা কেউ অন্যের সামনে মুখ খুলবেন না। বঙ্গবন্ধু তাদের কারোর সঙ্গেই কথা বললেন না, তবে প্রত্যেককেই কই মাছ ভাজা খেয়ে যেতে বললেন। তারা সবাই মুখ ভোঁতা করে কই মাছ ভাজার জন্য অপেক্ষা করতে লাগলেন। 5. খন্দকার মোস্তাক। তিনি কাঠের বাক্সে করে বঙ্গবন্ধুর জন্য বিশেষ এক উপহার নিয়ে এসেছেন। 21 ভরি সোনায় বানানো বটগাছ, নিচে লেখা বটবৃক্ষ শেখ মুজিব, তার নিচে লেখা আগামসি লেন স্বর্ণকার সমিতি। মোস্তাক বললেন, সবাই আপনাকে দেয় নৌকা, এরাও নৌকা বানাতে চেয়েছিল। আমি বললাম, গাধারা, বটগাছ বানা, বঙ্গবন্ধু আমাদের বটবৃক্ষ, আমরা আছি তার ছায়ার নিচে। বঙ্গবন্ধু স্বর্ণের বটগাছ দেখে আনন্দ পেলেন। খন্দকার মোস্তাক বললেন, বাজারে চালু গুজবটা কি শুনেছেন? কি গুজব? তাজউদ্দিনকে আপনি নাকি আবার মন্ত্রিসভার সদস্য করছেন? কি আশ্চর্য কথা! খন্দকার মোস্তাক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই গুজবে তাজউদ্দিন নিজেই ছড়াচ্ছে, যাতে আবার ফিরে আসতে পারে। বঙ্গবন্ধু দীর্ঘশ্বাস ফেললেন। খন্দকার মোস্তাক বললেন, অন্য কারো বিষয়ে আপনার সাবধান হওয়ার প্রয়োজন নাই, তাজউদ্দিনের বিষয়ে শুধু সাবধান থাকবেন। 6. রাধানাথ বাবু। রাধানাথ বাবুর সঙ্গে বঙ্গবন্ধু দেখা করতে চাচ্ছিলেন না, কিন্তু ইন্ডিয়ান এম্বাসি বিশেষভাবে চাচ্ছে তিনি যেন দেখা করেন। বঙ্গবন্ধু বললেন, আপনাকে কি আমি চিনি? বঙ্গবন্ধু অনেক বৃদ্ধকেও তুই করে বলেন। রাধানাথ বাবুর সৌম্য চেহারা মনে হয় বাদ সাধল, তাকে তিনি আপনি করে বললেন। রাধানাথ বললেন, আপনি আমাকে চেনেন না, আপনার সঙ্গে পরিচয় থাকার মতো যোগ্যতা আমার নেই। আপনি কে? আমার নাম রাধানাথ। আমার একটা ছাপাখানা আছে, ছাপাখানার নাম আদর্শ লিপি। আমার কাছে কি? আমি একজন হস্তরেখাবিদ। আমি আপনার হাত দেখতে এসেছি। আমার হাত দেখে কি করবেন? আমার কর্ম দেখুন। সাধুর বিচার ধর্মে, পুরুষের বিচার কর্মে। রাধানাথ বললেন, জনাব, আমি আপনাকে সাবধান করতে এসেছি, আপনার সামনে মহাবিপদ। হাত না দেখেই আপনি আমার মহাবিপদ টের পেয়ে গেলেন? ভালো কথা। আপনি কি কোনোভাবে ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে যুক্ত? জি না জনাব, তবে ইন্ডিয়া বিশাল দেশ। এই দেশ শুধু যে অ্যাম্বাসির মাধ্যমে কাজ করে তা না, তার আরও প্রক্রিয়া আছে। আপনি কি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? হ্যাঁ, আপনাকে আমার সাবধান করার কথা, আমি তা করলাম। আপনার সবচেয়ে বড় ভরসা বাংলাদেশের মানুষ। আপনার মহাবিপদে তারা কিন্তু আপনাকে ত্যাগ করবে, আপনার পাশে থাকবে না। বঙ্গবন্ধু বিরক্ত ও তিক্ত গলায় বললেন, ইন্ডিয়ান কারো পক্ষে বাংলাদেশের মানুষ চেনার কথা না। আমি আমার মানুষ চিনি জনাব, কিন্তু আমি বাংলাদেশের মানুষ, আমার বাড়ি কিশোরগঞ্জ। আপনার কথা কি শেষ হয়েছে? অপ্রয়োজনীয় কথা শেষ হয়েছে, প্রয়োজনীয় কথাটা বাকি আছে। প্রয়োজনীয় কথা বলে চলে যান, আমি অসম্ভব ব্যস্ত। ভালো কথা, কই মাছ খাওয়ার নিমন্ত্রণ। কই মাছ ভাজা হচ্ছে, এক পিস খেয়ে যাবেন। এখন বলুন আপনার প্রয়োজনীয় কথা। খন্দকার মোস্তাক বিষয়ে আপনাকে সাবধান করতে এসেছি। ইনি চেষ্টায় আছেন আপনাকে সরিয়ে পাকিস্তানের সঙ্গে ফেডারেশন জাতীয় কিছু করার। বঙ্গবন্ধু বিরক্ত গলায় বললেন, খন্দকার মোস্তাককে আপনি চেনেন না, আমি চিনি। আমি যদি তাকে বলি 1 মাস ঘাস খেতে হবে, সে 2 মাস ঘাস খাবে। রাধানাথবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা সবাই ঘাস খাওয়া শিখলে দেশের খাদ্য সমস্যার সমাধান হয়ে যেত। বঙ্গবন্ধু উঠে দাঁড়ালেন। এই আধা পাগলকে সময় দেওয়াই ভুল হয়েছে। বঙ্গবন্ধু মন খারাপ করে 32 নম্বর বাড়ির উঠানে এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে তার মন ভালো হয়ে গেল। উঠান ভর্তি মানুষ, ভুকা মিছিলের মানুষ না, সাধারণ মানুষ। তারা বঙ্গবন্ধুকে এক নজর দেখতে এসেছে। স্লোগান শুরু হলো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হাসি মুখে তাদের দিকে তাকিয়ে হাত নাড়লেন। ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরা অতি সুপুরুষ এক যুবক দামি ক্যামেরায় মিছিলের ছবি তুলছে। যুবক এক পর্যায়ে ইশারায় বঙ্গবন্ধুর ছবি তোলার অনুমতি প্রার্থনা করল।
বঙ্গবন্ধু উচ্চস্বরে বললেন, ছবি তুলতে চাইলে তুলবি, অনুমতির ধার ধারবি না। যুবককে বঙ্গবন্ধুর পরিচিত মনে হচ্ছে, তবে তিনি তার নাম মনে করতে পারছেন না। হঠাৎ হঠাৎ তার এরকম হয়, নাম মনে আসে না। যুবক এসে বঙ্গবন্ধুকে কদমবুসি করল। বঙ্গবন্ধু বললেন, কই মাছ খেয়ে যাবি? কই মাছ ভাজা হচ্ছে। যুবকের নাম ফারুক। সে এসেছে রেকি করতে। মূল আক্রমণের সময় কোন গানার কোথায় থাকবে তা জানা থাকা দরকার। বাড়ি আক্রান্ত হলে পালাবার পথগুলো কি কি তাও জানা থাকা দরকার। ধানমন্ডির পুরনো বাড়িগুলোতে মেথর প্যাসেজ বলে এক কাঠার মতো ফাঁকা জায়গা থাকে। এ বাড়িতেও নিশ্চয় আছে। মেথর প্যাসেজ দিয়ে কেউ যেন পালাতে না পারে। একটি বিশেষ গুজবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আনন্দময় চাপা উত্তেজনা। স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উৎসব হতে যাচ্ছে। উৎসবের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোনা যাচ্ছে সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আলাদা মর্যাদা পাবেন। তাদের বেতন বৃদ্ধি ঘটবে। সবার বাসস্থানের ব্যবস্থা করা হবে। যারা বাসা পাবেন না তাদের এমনভাবে বাড়ি ভাড়া দেওয়া হবে যেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই বাড়ি ভাড়া করে থাকতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হবেন অতিরিক্ত মর্যাদার শিক্ষক। এখানেই শেষ না, আরও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব করা হবে যেন বঙ্গবন্ধু বাংলাদেশের আজীবন প্রেসিডেন্ট হন। বঙ্গবন্ধু এই প্রস্তাব বিনয়ের সঙ্গে মেনে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এত কিছু পাচ্ছেন, তার বিনিময়ে কিছু তাদের দিতে হবে। এটাই ভদ্রতা এবং শিষ্যতা। শিক্ষকেরা সবাই এদিন বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করবেন। সব শিক্ষকের বাকশালে যোগদানের অঙ্গীকারনামা একটি রূপার নৌকার খোলের ভিতর ভরে সমাবর্তন অনুষ্ঠানেই বঙ্গবন্ধুর হাতে তুলে দেওয়া হবে। শিক্ষকদের বাকশালে যোগদানের অঙ্গীকারনামায় দস্তখত সংগ্রহ করে এর মধ্যেই সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে আগ্রহের কোনো কমতি দেখা গেল না। ক্ষমতার সুনজরে থাকা ভাগ্যের ব্যাপার। হাতে গোনা কিছু শিক্ষক অবশ্য বাকশালে যোগদানে রাজি হলেন না। তারা ভীত এবং চিন্তিত মুখে সময় কাটাতে লাগলেন। এদের একজন আমি, রসায়ন বিভাগের সামান্য লেকচারার। আমি কেন উল্টা গীত গাইলাম তা নিজেও জানি না। বহুদলীয় গণতন্ত্র, একদলীয় গণতন্ত্র বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা করিনি। আমার প্রধান এবং একমাত্র চিন্তা লেখালেখি। 3টি উপন্যাস বের হয়ে গেছে। চতুর্থ উপন্যাস অচিনপুর রাত জেগে লিখছি। আমাকে ডেকে পাঠালেন অধ্যাপক আলী নওয়াব। ছাত্রাবস্থায় তাকে জমের মতো ভয় পেতাম। শিক্ষক হয়ে সেই ভয় কাটেনি, বরং বেড়েছে। ছাত্রাবস্থায় অনেকের ভিড়ে লুকিয়ে থাকা যেত, এখন তা সম্ভব না। তার সঙ্গেই ফিজিক্যাল কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল ক্লাস নেই। আমাকে সারাক্ষণ তার নজরদারিতে থাকতে হয়। দুপুরের দিকে নওয়াব স্যারের আলসারের ব্যথা ওঠে। তার মেজাজ তুঙ্গে অবস্থান করে। আমি তুঙ্গস্পর্শী মেজাজের সামনে দাঁড়ালাম। স্যার বললেন, বসো। আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে না, চেয়ার টেনে বসবে। তুমি এখন আমার ছাত্র না, কলিগ। আমি বসলাম। স্যার বললেন, দুঃখজনক হলেও একটা সত্যি কথা শোনো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হলেন অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের স্রোতের সঙ্গে থাকতে হয়। কি বলছি বুঝতে পারছো? আমি বললাম, পারছি। যাও, জাফরের সঙ্গে দেখা করো, সে যা বলবে সেইভাবে কাজ করবে। আমি বললাম, স্যার, অবশ্যই। অধ্যাপক জাফর মাহমুদ আমার সরাসরি শিক্ষক। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ডিগ্রির সঙ্গে ব্রাইটনারদের কিছু স্বভাবও তিনি নিয়ে এসেছেন। সারাক্ষণ সঙ্গে ছাতা রাখেন। রিকশায় যখন ওঠেন, রিকশার হুড ফেলে ছাতা মেলে বসে থাকেন। এই মেধাবী অধ্যাপক মানুষ হিসাবে অসাধারণ। তিনি বিড়াল প্রেমিক। তার ঘর ভর্তি বিড়াল। এর মধ্যে একটা বিড়াল অন্ধ। বিড়ালটি তার অসম্ভব প্রিয়। নিজের শোবার বিছানা তিনি এই অন্ধ বিড়ালের জন্য ছেড়ে দিয়েছিলেন। জাফর স্যার সম্পর্কে একটি গল্প আগেই বলে নেই, এতে মানুষটি সম্পর্কে সবাই কিছু ধারণা পাবেন। তার গাড়ি নেই, সবসময় রিকশায় চলাচল করেন। একদিন তিনি রিকশা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে দেখেন রিকশাওয়ালার সিটে রক্তের দাগ। স্যার বললেন, এখানে রক্ত কেন? রিকশাওয়ালা জানালো, কিছুদিন আগে তার পাইলসের অপারেশন হয়েছে। ডাক্তার 15 দিন রিকশা চালাতে নিষেধ করেছেন, কিন্তু তার সংসার অচল বলে বাধ্য হয়ে রিকশা নিয়ে বের হয়েছে। স্যার সেদিনই বেতন তুলেছেন। বেতনের পুরো টাকাটা রিকশাওয়ালার হাতে দিয়ে বললেন, এই টাকায় সংসার চালাবে।
পুরোপুরি সুস্থ না হয়ে রিক্সা চালাবে না, এটা আমার অর্ডার। যাই হোক, আমি জাফর স্যারের সঙ্গে দেখা করলাম। স্যার বললেন, তুমি এখনও পিএইচডি করো নাই, বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করতে হলে এই ডিগ্রি লাগবেই। তুমি যে কাণ্ড করেছো এতে সরকারের কাছে বৈরী হয়ে যেতে পারো, তখন স্কলারশিপেরও সমস্যা হবে। আমার আদেশ, তুমি বাকশালের কাগজপত্রে সই করবে। আমি বললাম, আপনার আদেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাকশালে যোগদানের কাগজে দস্তখত করার জন্য রসায়ন বিভাগের অফিসে গেলাম। আমাকে জানানো হলো কাগজপত্র রেজিস্ট্রার অফিসে চলে গেছে। রেজিস্ট্রার অফিসে গিয়ে জানলাম সব কাগজপত্র ভাইস চ্যান্সেলর বাসায় চলে গেছে। আগামীকাল ভোর 7টা পর্যন্ত সময় আছে ভাইস চ্যান্সেলর বাসায় গিয়ে বাকশালে ভর্তি হওয়ার। আমি মনে মনে আনন্দিতই হলাম। স্যারকে বলতে পারবো চেষ্টা করেছিলাম। আমরা তখন থাকি বাবর রোডের একটা পরিত্যক্ত দোতলা বাড়ির একতলায়। সরকার শহীদ পরিবার হিসেবে আমার মাকে সেখানে বাস করার অনুমতি দিয়েছিলেন। এই নিয়েও লঙ্কাকাণ্ড। এক রাতে রক্ষী বাহিনী এসে বাড়ি ঘেরাও করল। তাদের দাবি, এই বাড়ি তাদের বরাদ্দ দেওয়া হয়েছে, রক্ষী বাহিনীর কর্মকর্তা এখানে থাকবেন। মা শহীদ পরিবার হিসেবে বাড়ি বরাদ্দ পাওয়া চিঠি দেখালেন। সেই চিঠি তারা মায়ের মুখের উপরে ছুঁড়ে ফেলল। এরপর শুরু হলো তাণ্ডব। লেপ তোশক, বইপত্র, রান্নার হাঁড়িকুড়ি তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে শুরু করলো। রক্ষী বাহিনীর একজন এসে মায়ের মাথার উপরে রাইফেল তাক করে বলল, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বের হন, নইলে গুলি করব। মা বললেন, গুলি করতে চাইলে গুলি করুন, আমি বাড়ি ছাড়ব না। এত রাতে আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? আমার ছোট ভাই জাফর ইকবাল তখন মায়ের হাত ধরে তাকে রাস্তায় নিয়ে এলো। কি আশ্চর্য দৃশ্য! রাস্তার নর্দমার পাশে অভুক্ত একটি পরিবার বসে আছে। সেই রাতেই রক্ষী বাহিনীর একজন সুবেদার মেজর ওই বাড়ির একতলায় দখল হলেন। পরিবার পরিজন নিয়ে উঠে পড়লেন। একটি শহীদ পরিবারকে অপমানের হাত থেকে রক্ষার জন্য দুজন মহৎপ্রাণ মানুষ এগিয়ে এলেন। একজনের নাম আহমেদ ছফা। তিনি ঘোষণা দিলেন বঙ্গভবনের সামনে গিয়ে কেরোসিন ঢেলে তিনি আত্মাহুতি দিবেন। তিনি 1 টিন কেরোসিন কিনে আনলেন। দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন মাসিক সাহিত্য পত্রিকা সমকালের সম্পাদক সিকান্দার আবু জাফর। দুজনের চেষ্টায় ওই বাড়ির দোতলায় 2 মাস পরে আমরা উঠলাম। একতলায় রক্ষী বাহিনীর সুবেদার, তিনি কঠিন বৈরী ভাব ধরলেন। আমাদের বাড়ির ছাদটা ছিল আমার খুব পছন্দের। সন্ধ্যার পর ছাদে হাঁটতাম, পাটি পেতে শুয়ে থাকতাম, আকাশের তারা দেখতাম। রক্ষী বাহিনীর সুবেদার সাহেব একদিন ঘোষণা করলেন, এই বাড়ির ছাদ তার দখলে, আমরা কেউ ছাদে যেতে পারবো না। আমাদের রাজি হওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। আমার ছাদ ভ্রমণ বন্ধ হয়ে গেল। আমরা যে বাড়িতে থাকতাম তার পানির নল সব ভাঙা ছিল। পাইপে করে একতলা থেকে পানি আনার ব্যবস্থা ছিল। সেটাও নির্ভর করত সুবেদার সাহেবের মর্জির উপরে। কোনো কোনো দিন তিনি পানির সাপ্লাই বন্ধ করে দিতেন। আমাদের পানি ছাড়াই চলতে হতো, স্নান বন্ধ। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে পরিত্যক্ত বিশাল এক 3তলা বাড়িতে দলবল নিয়ে থাকতেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। রক্ষী বাহিনী আমাদের রাস্তায় বের করে দেওয়ার পর সাহায্যের আশায় আমি তার কাছেও গিয়েছিলাম। তিনি অতি তুচ্ছ বিষয়ে তাকে বিরক্ত করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। মহাবিপদে মানুষ খড়কুটো ধরে, আমি বঙ্গবীরকে ধরতে গিয়ে দেখি তিনি খড়কুটোর মতোই। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।